ও হচ্ছে আমার বাসায় গতকালকে লোকজন দিয়ে টাকা পাঠাইছে 25 লাখ টাকা। উনি খুব বিকৃত মস্তিষ্কের মানুষ আপু, আমি কি বলবো। আমি ওই দিনের ঘটনাটা আপনারে মানে ও আমার খুব টর্চার করছে। লক করে দেওয়ার পর উনি আমাকে টাইনা হাসছে আবার ওনার বেডরুমে নিয়ে গেছে। সে আমাকে নিয়ে গেছে 3 তলায় তার রুমে। ওখানে যে রুমে আমাকে যে ফ্ল্যাটে নিয়ে গেছে ওখানে 2 জন লোক ছিল ড্রয়িং রুমে বসা। তা আমাকে নিয়ে ড্রয়িং রুমে বসাইছে। বসানোর পর ওই 2 জনের থেকে একজন আমাকে নাস্তা এনে দিছে, কফি আর হচ্ছে বিস্কিট এনে দিছিল। আমি ওগুলো যখন আর কি অল্প একটু শুধু কফি খাওয়ার পরে সে আমাকে বললো যে আসো তোমাকে আমার বেডরুম দেখে, আমার ফ্ল্যাটটা ঘুরায় দেখে। তো আমি তো আসলে না যেতে চাইলেও তার ওই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছিলাম না, যেহেতু সে আমাকে নিয়ে গেছে চাকরি বাকরি দিবে। আমি ভাবলাম যে রুমই তো দেখাবে, যে দেখি। কিন্তু ভিতরে যে আমি ভয় পাইতেছিলাম এই জিনিসটা আসলে আমি প্রকাশ করতে পারতেছিলাম না। তো উনি আমাকে বেডরুমে নিয়ে গেল, বেডরুমে নিয়ে বসাইছে। বসায় বলতেছে যে দেখো আমি তো তোমাকে বলছি তোমাকে আমি চাকরি দিব, কিন্তু কথা হচ্ছে এখনকার সময় তো তুমি জানোই কোনো কিছু তো আর এমনিতে পাওয়া যায় না, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। তখন আমি বললাম যে ভাইয়া আপনি তো জানেন আমি অনেক গরিব ভাইয়া, আমার তো কেউ নাই, আমার শুধু 2টা মেয়ে আছে, আমি কি দিব ভাইয়া, আমার তো ওইরকম কোনো সামর্থ্য নেই আপনাকে কোনো কিছু দেওয়ার মতো। তখন সে আমার বললো যে না তোমার সামর্থ্য নেই, তোমার ওইরকম কিছু দিতে হবে না, যেটা তোমার কাছে আছে আমি এমন কিছুই চাইবো। তখন আমি বললাম যে ঠিক আছে বলেন যে আমার কাছে কি আছে, আমি আপনাকে কি দিতে পারি। তখন সে আমাকে মানে তার সাথে শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দেয়। তো আমি তাকে ডিরেক্ট না বলে দিই। হ্যাঁ, সে বলতেছে যে তুমি আমার সাথে সেক্স করো। তখন আমি বলছি না এটা কেমন ধরনের কথা বলেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতো সম্মান দিতেছি, আমি আপনাকে কথা বলার পর থেকে মাইনে আসছি যে আপনি আমার বড় ভাই, যেহেতু আমার কেউ নাই, আমার মা বাবা নাই, আমার স্বামী নাই, আমার কোনো ভাই বোন নাই আপন, খালাতো চাচা তো ওগুলো থাকতেই পারে, কিন্তু হচ্ছে আমার আপন তো নাই। আমি আপনার নিজের আপন বড় ভাইয়ের মতো মনে করছি, ওই স্থানটা আমি আপনাকে দিছি, আপনি কথা কিভাবে বললেন। মানে কি বলবো, সে আমাকে বলে যে ভাইয়ের জায়গায় ভাই রাখছো সমস্যা নেই, এখন আমার সাথে আগে যা আমি বলতেছি যেটা করার করো, হ্যাঁ তারপরে ভাইয়ের জায়গায় ভাই পরে, ওইটা পরেরটা পরে দেখা যাবে। এই কথা বলার পরে সে আমাকে ধাক্কা দিয়ে তার বেডের মধ্যে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আমি মানে কি আমিও তার সাথে জোরাজোরি করে আমি যখন বের হয়ে যেতে চাইছি ওই মানে ওই ফ্ল্যাট থেকে, তখন দেখলাম ওই যে 2টা লোক যে ছিল ওনারা চলে গেছে, আর বাইরে থেকে আমার ওই বাইরের মেন গেটটা লক করে দিছে। আমি যে বের হবো, যে ছিটকিনি ভিতর থেকে খুইলা, এটারও কোনো সিস্টেম নেই, ওনারা বাইরে থেকে আমাকে লক করে দিছে। লক করে দেওয়ার পর উনি আমাকে টাইনা হাসছে আবার ওনার বেডরুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মানে উনি আমার সাথে খুব জোরাজোরি করছে। যখন দেখতেছে আমার জোরাজোরিতে হচ্ছে না, সে আমার প্রচন্ড মারধর করছে আপু। সেই মারধরের পিক গুলাও আছে থানার ওই মামলার কাগজের মধ্যে অ্যাড করা আছে, আপনি হয়তো কাগজগুলো আপনার কাছে গেলে আপনি দেখতে পারবেন। আর হচ্ছে সে যখন মানে আমার মারধর করার পরও কোনো কিছু হচ্ছে না, সে আমার খুব মানে খুব খারাপ একটা কথা বলছে। আমি আসলে কিভাবে বলবো আপনারে, আপনি বলেন সমস্যা নেই। মানে আমি মানে সে তার আটকে যেতেছে, কি করবো বলেন, আটকে যেতেছে। আপনি আটকাইলে তো আপনি তো আপনি ন্যায় বিচার পাবেন না, আপনি বলেন সমস্যা নেই। সে তার প্যান্ট খুলে মানে আমাকে বলতেছে যে তার মানে তার যে পুরুষাঙ্গ আছে ওইটা আমাকে সে বুঝতে বলতেছে। তো আমি তো এটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমি যখন তাকে ডিরেক্ট না বলে দিচ্ছি যে না আমি এটা করতে পারবো না, আপনি আমার সাথে এমন করেন না, আমি তার হাতে পায়ে ধরছি, আমি তার কাছে হাত পায়ে ধরছি, কান্নাকাটি করছি, আল্লাহর দোহাই দিতেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর মানে কি বলবো আপু, মানে উনি কি মানুষ নাকি ঘোড়া আমি এটাও বুঝতেছি না। মানে একটা মানুষের এগুলো এরকম বড় হয় না, এটা তো বিকৃত একটা রুচি। এরপরে কি আবার সে আবার আমার বলতেছে যে দেখো তুমি দেখো তোমার ভাল লাগবে, এটা এরকম বড়, মানে কি যে বিশ্রী। আমি ওই মুহূর্তের মানে অনুভূতিটা আপনার আমি বুঝাইতে পারবো না। ওই মুহূর্তে আমার মনে হইতেছিল যে আমি এই দুনিয়াতে আর নাই, আমি কি করলাম, আমি এই জীবনে কি ভুল করলাম, আমি কেন ওনারে বিশ্বাস করে আসলাম। সে আমি না বলার পরে সে আমার চুলে ধইরা আমাকে সে প্রচন্ড মারধর করছে। তারপর সে আমাকে তার ওইটা আমার মুখে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমি
আসলে আপু আমার ভিতরটা ফাইটে যেতেছে আপু, বুঝছেন? আমি আর পারতেছি না আপু। আমি ওই দিনের ঘটনাগুলো আমি মনে করলে আমি মনে করতেছি আমি মারা যাই আপা। আমার ইচ্ছা করতেছে আমি গলায় ফাঁসি দিয়ে মারা যাই আমি ওই দিনের ঘটনাগুলো মনে করলে। তারপর উনি আমাকে প্রচন্ড মারছে আপু, অনেক মারছে। উনি আমাকে চুলের মুঠি ধরে উনি আমাকে ওইটা জোর করে আমার মুখে দিছে। আমার দম বন্ধ যাইতেছিল, আমি ওনার হাতে পায়ে ধরতেছিলাম, আমি ওনার কাছে মাপ চেতেছিলাম, ওনার আল্লাহর দোয়াই দিতেছিলাম। ওনার কি মা বোন নাই করে বলে না, আমি ওনার মা বোনের দোয়াই দিতেছিলাম, কিন্তু উনি আমার মাফ করে নাই, উনি আমার ছাড়ে নাই। উনি আমার গলা পর্যন্ত ইয়ে নিয়ে দিয়েছে। আমি যে বাইচা আছি আপু আমি জানি না, হয়তো আল্লাহ আমার হায়াত রাখছে এই জন্য আমি বাইচা আছি, কিন্তু আমার মনে হয় আমি ওই মুহূর্তে আমি মারা যাওয়া উচিত ছিল। কিন্তু আমি যদি মরেও যেতাম আপু আমি অনেক শান্তি পেতাম আপু, কিন্তু বাইচা থেকে যে কষ্টটা আমি পাইতেছি আমি এই কষ্টটা সহ্য করতে পারতেছি না আপু। তারপরে উনি আমাকে ওনার কোমর একটা পিস্তল ছিল, সেই পিস্তল বের করে উনি আমাকে জোর জবরদস্তি করে আমার জামা কাপড় সব খুলে তারপর উনি আমার সাথে এইরকম খারাপ কাজগুলো করছে। এই কথাগুলোকে আমি বলেন আমি কি রেজাল্ট করি ভাইয়ার, আমি এই কথাগুলো বলতে পারতাম বলেন? আমি তো আর উনি কি বলবো, উনি এত পরিমাণে ব্রেনি, এত পরিমাণে চালাক মানুষ। সে কন্ডম ইউজ করছে, তারপর আমার সাথে থাকছে। বলতেছে যে তুই যদি বাইরে যায় কোনো কিছু করতে চাস কোনো প্রমাণ পাবি না। দুনিয়াটা কি এতই সহজ আপু বলেন? মানুষ কি, মানুষের কোনো দাম নাই নাকি? মেয়ে মানুষেরই কোনো দাম নেই? মেয়ে মানুষ কি সব জায়গায় এরকম অবহেলিত? ওর মা কি মেয়ে না? ওনার বোন কি মেয়ে না? উনি কি বিয়ে করে না? ওনার বউ কি মেয়ে না? ওনার কি মেয়ে নাই? আল্লাহ কি ওনার কোনো কিছু দেয় নাই? উনি খুব বিকৃত মস্তিষ্কের মানুষ আপু। আমি কি বললাম, আমি ওই দিনের ঘটনাটা আপনারে আমার খুব টর্চার করছে। আমি যদি আমি না মরা পর্যন্ত, আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত আমি এই ঘটনা কোনোদিনও ভুলতে পারবো না আপু। আমার পুরো লাইফটা জাহান্নাম বানাই দিয়েছে। আমার একটা বিয়ের বয়সী মেয়ে আছে, আমি কি করব? আমি ওই আমার মেয়ের আমি বিয়ে দিতেও পারবো না যদি এই ঘটনা কেউ জানে। আমার তো লাইফ পুরো শেষ হব, আমার মান সম্মান সব শেষ, আমার মেয়ের লাইফটাও শেষ হয়ে যাবে আপু। আমি তো কোনো কিছু চাই না। ও গুন্ডা পান্ডাতে আজকে 3 দিন যাবত আমার বাড়ি ছাড়া করে রাখছে। আমি বাইরে থাকতেছি, আমার বাচ্চাগুলোর নিয়ে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, ঘুমের কোনো ঠিক নেই। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাগলের মতো ছুটতেছি। আমার পুরো ফ্যামিলিটা তছনছ করে দিয়েছে আপু। আমি কোনো কিছু চাই না, আমি শুধু আপনাদের সবার সাহায্য চাই আপু, ওর ফাঁসি চাই আপু। আমি আর কোনো কিছু চাই না। ও গতকালকে মানুষজন দিয়ে কি বলবো, ওই দিন আমার বাড়ি ঘর পুরো তছনছ করে ফেলতেছে। সে 1-150 ছেলে পেলে পাঠাইছে, গুন্ডা পান্ডা পাঠাইছে। আমি প্রেস কনফারেন্স করতে চেয়েছি 5 তারিখে, আমি ওইখানে বুকিং দিছি টাকা দেওয়া হল, সে ওগুলো সব ক্যান্সেল করাই দিছে। আমার কাছে রিসিপ্ট সব আছে, আমি বলছি ভাইয়া সবকিছু দিব। আমি তো আতঙ্কে আছি আপু। তো আমারে যখন ওইখান থেকে বের করছে তখনও সে আমারে বলে দিছে যে এই যে দেখছোস পিস্তল, তোর না বলে 2টা মাইয়া আছে, তোর 2 মাইয়ারে খুন করে ফেলামো, জানে মেরে ফেলামো, তখন লাশও কেউ খুঁজে পাইবো না, কোনো কিছু পাইবো না, তখন টুকরা টুকরা করে রাস্তার কুকুরে মাংস খাওয়া দিব। এইরকম যাতা কথা বলছে, এগুলো কোনো মানুষ বলতে পারে? ওনারা ওনার মনে হবে মাথায় কোনো সমস্যা আছে, কারণ একটা সুস্থ মানুষ কোনো দিন এভাবে বলতে পারে না, কোনোদিন না। তার একটা সুস্থ মানুষের বিবেকে বাঁধে, তার বিবেক বলতে কোনো কিছু নাই আপু। সে সব কিছু করতে পারে আপু। আমি যদি ওই দিন তার সাথে আর কোনো বার্গেনিং করতাম, আমার কাছে মনে হয় যে ওই দিন যদি আমি অন্য কিছু করতাম হয়তো আমার গুলি করে মাইরা ফেলতো। কিন্তু এখন আমার মনে হচ্ছে অবশ্যই দিন যদি আমার মাইরা ফেলতো আমি মনে হয় আমি এই দুনিয়ার আজাব থেকে বেঁচে যেতাম। এখন তো আমি এমন আজাবে আছি, আমি না পারতেছি মরতে, আমি না পারতেছি আমার মেয়েদের মুখের দিকে তাকায়। আমি কি করবো আপু বলেন? আমার মেয়েদের মুখের দিকে তাকায় আমি একটু বলি। হ্যাঁ, আপনি হয়তো এটা ভাবতেছেন, বাট আপনার একটা ভয়েসে কিন্তু হয়তো হাজার মেয়ে বাঁচতে পারবে এর হাত থেকে। আপনার একটা ভয়েসে, আপনার একটা শুধু ভয়েসে, আপনার একটা উঠে দাঁড়ানো তো অনেক মেয়ে বাঁচতে পারবে। আপনি কি এটা চান না? তাহলে আপনি ওইটা ভাববেন যে আপনার মেয়েদের যদি কোনো শেল্টার দরকার হয়, বাংলাদেশ সরকার আছে। আমাদের এখনকার নারীদের যে সিকিউরিটি অনেক স্ট্রং,
আপনি এটা কল্পনা করতে পারবেন না। আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, আপনি সেটা ভয় পাবেন না। আর আপনি কি মানে আপনাকে দুইটা প্রশ্ন আমি একটু করি, আপনি একটু ঠান্ডা হন। আপনি যে বাড়িতে গেছিলেন ওটা বাড়িটার নাম আরেকবার বলেন, মানে ওনার তালুকদার বাড়ি। আচ্ছা, ওই জায়গাটার নাম কি? চামর খান। আচ্ছা, এটা উত্তরখানে বলছিলেন আপনি, রাইট? জি জি, উত্তরখান। আর উনি যখন আপনাকে গাড়িতে উঠাইছিল পার্সোনাল গাড়িতে, ওনার ড্রাইভার ছিল, ড্রাইভারকে আপনি চিনতে পারবেন? জি, ড্রাইভারের মুখ ওইদিকে ঘুরানো ছিল। তারপরে যদি আপনি আনেন আর কি আমার সামনে আনেন, আমি চিনতে পারবো, কারণ আমি তো যতটুকু হয়েছে পুরোপুরি না দেখে দেখছি। কারণ ওনার পার্সোনাল গাড়ি যেহেতু সেটা তো দরকার আছে। হ্যাঁ, আর আমার তো একটু আইনের ব্যাপার স্যাপার একটু তো ওই জন্য জানার দরকার আছে। আচ্ছা, আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা বলেন যে আপনাকে কিছু একটা ইউজ করছে, রাইট? মানে কিছু একটা, হ্যাঁ, তাহলে আপনি মানে যে ডিএনএ টেস্টটা এটা কি পুরোপুরি কিভাবে আসলো? এটা তো ইউজ করলে আসার কথা না। ওই যে ওনার ওইটা যে আমার মুখে করেছে না, মানে আমি তো সবকিছু ওনাদেরকে খুলে বলছি। আর আমার ওনারা তো ওই হসপিটালের আপারও তো সবকিছু, কারণ ওই কন্ডমের যে ইয়েটা ছিল ওগুলা তো ওনারা সব পাইছে, মানে কন্ডম দিয়ে যে উনি করছে ওগুলার তো সবকিছু পাইছে। ও মানে আপনি কি সাথে সাথে গেছিলেন ভিকটিম সেন্টারে? আমি সাথে সাথে ওখানে, মানে আমার অবস্থা খুব ছিল, খুব খারাপ। আমি যদি ওই মুহূর্তে আমি হসপিটালে না যেতাম আপু, হয়তো আমি মারা যেতাম। আমার তাহলে হসপিটালের রিপোর্ট তো সব আছে, এভরিথিং? জি আপু, সবকিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আপু ও হচ্ছে আমার বাসায় গতকালকে লোকজন দিয়ে টাকা পাঠাইছে 25 লাখ টাকা। কিন্তু আমি তো আপু 25 লাখ কেন, ও যদি 25 কোটি টাকাও দেয়, আমি তো আমার সম্মানটা বড়, ওই টাকাটা আমার কাছে বড় না। টাকা যদি নেওয়ার হইতো, আমি তো মানে ও চাইতেছে যে আমি ওর টাকা পয়সা যারা আমাকে দিয়ে আমি যেন মামলাটা তুলে নিই। আমি মামলা তুলবো না আপু, আমার সম্মান গেছে, কিন্তু আমি ওরা ছাড়বো না। আর যদি খোকনের ফাঁসি না হয়, বিচার না হয়, আমি পুরা সারা বাংলাদেশের জনসম্মুখে আমি নিজে ফাঁসি দিব। আমি ওর নাম লেখা দিয়া যাব, আমি ভিডিও করে যাবো, প্রয়োজনে আমি সব আইনের লোকদেরকে ডাইকা সবার সামনে আমি ফাঁসি দিব। না আপনি যদি বাংলাদেশে থাকে না, সেটা অবশ্যই দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড। আর একটা কথা, আপনি যে 25 কোটি টাকার কথা বললেন, আপনাকে এর জন্য স্যালুট, আমার স্যালুট। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আমি শুধু আপনাদের সবার শুধু একটু সাহায্য চাইতেছি আপু, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন আপু। ওর মানে ওর ফাঁসি হোক, ওরে দেখার পর যেন আরো এরকম 10টা মেয়ে যেন বাইচা যায়। আপনি একটু আমাকে যেটা বললেন যে আমার জবানবন্দিতে আরো 10টা মেয়ে বাঁচবে, আরো 10টা মেয়ে, আমি চাই আমাদের বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে সব জায়গার মেয়েরা মায়ের জাত। আমি তো একজন মা, ওরও তো একটা মা আছে। আল্লাহ কি ওরে মায়ের পেটে জন্ম দেয় নাই? কেমন মার পেটে হয়েছে যে ও নিজের মার দোহাই দিলাম, ওর বাচ্চার কসম দিলাম, ওর বউর কথা বললাম, ওর বোনের কথা বললাম। এমন পাষাণ মানুষ হয় যে তার মনটাই গড়লো না। না, সেটা বুঝতে পারছি যে এরকম অমানবিক কাজ, এটার আসলে কোনো ভাষা নেই আমার কাছে। কারণ আমার নিজেরও চোখে পানি চলে আসছে, আপনার কথা আমি সহ্য করতে পারিনি, কারণ আমি নিজেও তো একটা মেয়ে না, ওই পরিস্থিতিতে আমি ফিল করতে পারি। আপনি আল্লাহর কাছে বলেন, আর আপনি সঠিক জায়গায় আসছেন, আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো, ঠিক আছে? জি আপু, জি আমি আপনাদের কাছে চিরঋণী থাকবো আপু। আমি কোনোদিন আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারবো না আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু বাকিটা দেখতেছি কিভাবে কি করা যায়। আপনি কোন রকম একদম চিন্তা করবেন না। আপনি যদি ফার্দার কোনো মানে ফিনান্সিয়াল দরকার হয়, চাকরি বাকরি বা যেটাই হোক, সেটা বাংলাদেশের অনেক মহিলা সমিতি আছে, সবাই দেখবে, আপনি চিন্তা করেন না। বাট আপনি মানে স্টেটমেন্ট ঠিক রাখেন, রাইট? ঠিক স্টেটমেন্ট ঠিক রাখেন, ঠিক আছে? আপনি ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।